আসলে কিছু, কিছু সময় আছে আমার জীবনের কিছু কথা আমি আজকে শেয়ার করব। আমি যখন ছোট ছিলাম, আমার একেবারে নিম্ন, একেবারে গরিব ঘরের সন্তান আমি। তো আমার বাবা-মার কোনো রকম অর্থ সম্পদ ছিল না। কোনো কিছুই ছিল না। ইভেন আমাকে পড়াশোনা করার মতো তাদের অর্থ সম্পদ ছিল না বিধায় কিন্তু আমাকে পড়ানো হয়নি এবং স্কুলেও পাঠানো হয়নি। আমি যতটুক পরিমাণ জ্ঞান অর্জন করেছি নিজের চেষ্টায় এবং আল্লাহ তাআলার রহমতে নিজের চেষ্টায় সেইটুকু জ্ঞান অর্জন করেছি। তো আমি ছোটোবেলায় মানুষের বাড়িতে কাজ করতাম। দিনের বেলা কাজ করতাম, রাতের বেলা এরকম বই এবং খাতা এরকম ছিল আমার কাছে। তো আমি রাতের দীর্ঘ সময় রাত্রেবেলা সেখানে লেখাপড়া করতাম। মানে বই পড়তাম আর লিখতাম খাতায়। কারণ পড়লে তো হবে না, কিছু লেখাও লাগবে। কারণ হাতের লেখা তো না লিখলে কিন্তু হাতের লেখা কখনোই ভালো হয় না। তো একদিন এক বাড়িতে কাজ করতে, করতে যখন আমি রাত্রের বেলা লিখছিলাম, রমজান মাসে তারাবির সালাত আদায় করে এসে লিখছি। তো ওই বাড়িতে ২ টা একেবারে নববধূ ছিল। একেবারে সবেমাত্র বিবাহিত, মানে বিয়ে হয়ে এসেছে সেই ২ টা বউ। তো আমি বেলকনিতে থাকতাম। বেলকনিতে আমার খাট রাখা ছিল। তো মানুষের বাড়িতে যখন কাজ করতাম তখন সেটি আলাদা বিষয়। যেখানেই থাকতে দেখ না কেন আমার বাড়ির থেকে উত্তম জায়গা ছিল সেটি। কারণ আমার বাড়ি তো থাকার মতো জায়গাই ছিল না। তো তারপরে যখন আমি লিখতাম তারা দেখছে যে আমি কী করি। তো একদিন দিনের বেলা আমি যাই দেখি আমার বই, খাতা সব কিছু উল্টানো। মানে খাতা বালিশ আমি খুব সুন্দর করে গুছায় ওর ভিতরে নিচে রাখতাম যাতে কেউ খুঁজে না পায় বা টের না পায়। কিন্তু তারা কী করেছে, তারা রাত্রের বেলা আমাকে ফলো করেছে যে এ কী করে এত রাত পর্যন্ত লাইট জ্বালায়। তখন পরের দিনে যখন আমি লিখতে বসছি তখন আমার কাছে গেছে, "এই তুমি কী করো?" খুব ভালো ছিল তারা, দোয়া করি তাদের জন্য। আমাকে খুব আদর এবং স্নেহ করত। কারণ আমি তো একেবারে ছোট মানুষ ছিলাম। তখন মাত্র আমার ৮-১০ বছর, ১১ বছর বয়স। তো আমি একেবারে ছোট ছিলাম সেই সময়। বিধায় তারা খুব ভালোবাসত আমাকে। তার জন্য মন থেকে দোয়া করি। তো বলল, "কী করিস?" তা আমি বললাম, তাদেরকে দেখে আমি খাতাটা তাড়াতাড়ি করে লুকিয়ে ফেললাম। তো তারা এসে দেখলো যে আমার হাতে কলমটা আছে। খাতাটা লুকিয়ে ফেলেছি, কলমটা আছে। কলম আর খাতা দেখে তখন তারা দেখলো আমার। সবকিছু দেখার পরে তখন বলল যে, "বোকা নাকি? এটা তো খুব ভালো কাজ। লুকানোর কী বিষয়? কাজ সারাদিন কাজ করে রাতের বেলা যে কোনো মানুষ লেখাপড়া করতে চায় এবং লেখাপড়া করে, খুবই ভালো। ঠিক আছে।" তখন তারা আমাকে একটু সাহস দিল, তো আমি করলাম। তো আমি বেশিরভাগই ভাগ্যের কি পরিহাস দেখুন, অনেকগুলো মাস্টারের বাড়িতেই কাজ করেছি। তো এর পরবর্তীতে আরেকটা মাস্টারের বাড়িতে কাজ করলাম। সেখানেও এরকম। অনেক রাত ধরে আমি লাইট জ্বালিয়ে যখন লেখাপড়া করতাম, তখন তারা একদিন আমাকে জিজ্ঞেস করলো যে, "ঘরের লাইট বন্ধ না করে ঘুমাস কেন?" আগে কিন্তু এরকম এলইডি বাল্ব ছিল না। এগুলো লাল রঙের যে বাল্বগুলো ছিল সেগুলো হলুদ রঙের। সেগুলোতে কিন্তু লাস্ট একেবারে ২৫ ওয়াট পর্যন্তই ছিল। ২৫ ওয়াটের নিচে কিন্তু বাল্ব ছিল না। তো দীর্ঘ সময় লাইট জ্বালা থাকলে তখন বিল বেশি আসতো। বিধায় তারা বলত যে, "রাতের বেলা লাইট বন্ধ না করে ঘুমায়ে যাস নাকি?" আমি, "না, রাতের বেলা আমি ঘুমাই না।" তো হঠাৎ করে একদিন আমার ঘরের দরজা ছিল না। শুধু একটা চাটা লাগান ছিল। তো ওই মাস্টারটি প্রবেশ করেছে। দেখে যে আমি লেখাপড়া করছি। তো মাস্টারের একটা ছেলে, একটা মেয়ে ছিল। ৩ টা মেয়ে, একটা ছেলে ছিল। তো ২ টা মেয়ের বিয়ে হয়েছে। আরেকটা মেয়ে ছোট, মানে তখন ক্লাস 10 বা 9 এরকম পড়াশোনা করত। আরেকটা ছেলে, সে একেবারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেকার বসেছিল বাড়িতে। আমার সাথে কাজে সাহায্য করত তিনি। তো তারপরে তিনি ঢুকে দেখে যে আমি পড়াশোনা করছি। তখন হাত ধরে আমাকে টেনে নিয়ে আসে। তার মেয়ে এবং নাতনি সেম বয়সের ২ জন। নিয়ে এসে বলতেছে, "এই দেখ, সারাদিন কাজ করেছে। গাধার মতো পরিশ্রম করতে হয় মানুষের বাড়িতে কিষানি করলে।" সেটা যারা করেছে তারা জানে। তারপরে যখন আমি গেলাম, ওই দেখে সারাদিন পরিশ্রম করে রাতের বাজে কত, এখন সে লেখাপড়া করতেছে। কোনো স্কুল নাই, কলেজ নেই, কিছু নাই। তার কোনো পরিবার থেকে চাপ নেই যে লেখাপড়া করতে হবে। আর তোদেরকে এত টাকা পয়সা খরচ করে তোদের পিছনে, তারপরেও তোরা লেখাপড়া করতে চাস না। তখন তারা আমাকে দেখে অবাক। তার পরবর্তী দিন থেকে তারা বলছে, "আসলে তোর ওই একা, একা ওই ঘরে লেখাপড়া করার দরকার নাই। তুই আমাদের সাথে সন্ধ্যা হলে সব কিছু কাজ ক্লিয়ার হয়ে গেলে আমাদের সাথেই এসে লেখাপড়া করিস।" এই সুযোগটা তারা করে দিল। তখন আমি সেখানে যতদিন ছিলাম তাদের সাথে পড়াশোনা করতাম, লেখাপড়া করতাম। কিন্তু স্কুল কলেজে কখনো আমি গেলাম না, যাইনি। তার পরবর্তীতে
ধীরে ধীরে সেখান থেকে সেই গৃহস্থালী কর্ম আমার বিদায় হয়ে গেল, আর ভালো লাগলো না। চলে গেলাম চট্টগ্রাম। চট্টগ্রাম যাওয়ার পরে রাজমিস্ত্রি কাজ শিখলাম, রাজের কাজ, খুব ভালো কাজ। তো আলহামদুলিল্লাহ, অনেকেই বলে যে রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রি তাদের কোনো সময় আল্লাহ তাআলা বরকত দান করেন না। এটি একেবারেই মিথ্যে কথা। হালালভাবে উপার্জন করলে আল্লাহ তাআলা অবশ্যই তার রিজিকে বরকত দান করেন। এটি আমি নিজেই তার প্রমাণ। যে কোনো বাড়িতে যতদিন কর্মরত অবস্থায় থেকেছি, এখন পর্যন্ত তারা নাম করে যে একটা ছেলে ছিল এবং নিজ দায়িত্বে সে কাজ করত। আমি সবসময় কাজকে কখনোই কোনো কোম্পানির বা কোনো মালিকের মনে করতাম না, কাজকে আমি নিজের মনে করে কাজ করতাম, বা এখন পর্যন্তই করি। এখন পর্যন্তই 10 জনে কাজ করি আমরা, 10 টাকা হলেও সবার থেকে বেশি কাজ করার চেষ্টা করি সবসময়, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছে। তো এই অবস্থায় আমরা ধীরে ধীরে যখন অর্থবিত্ত হতে লাগলো, আমার রাজমিস্ত্রি কাজ যখন আমি শুরু করেছি, তখন থেকে আমার জীবনের আমি তখন থেকে স্বাধীন হয়ে গেলাম। টাকা পয়সা নিজের হাতে আসা শুরু হলো। তখন থেকে টাকা পয়সা অর্জন করা শুরু করলাম। তখন থেকে জীবনের নতুন একটা অধ্যায় আমি শুরু করলাম। এরপরে যখন আমরা ধীরে ধীরে আমি বড় হয়ে গেলাম, কাজ শিখে গেলাম, মিস্ত্রি হয়ে গেলাম হেল্পার থেকে, তখন আরও বেশি টাকা ইনকাম করতে শুরু করলাম। তো হঠাৎ একদিন আমার 2008 সালে ফখরুদ্দিন যখন ক্ষমতায় আসলো, তাকে যখন টেম্পোরারি গভর্নমেন্ট বানানো হলো, তখন হঠাৎ করে একটা হুজুক আসলো যে এসএসসি পাস ছাড়া পাসপোর্ট করতে পারবে না। তো আমার আগে থেকেই স্বপ্ন, যদি কোনো দিন পারি বিদেশে যাব, তো পাসপোর্ট তো করতে হবে। তো পাসপোর্ট কীভাবে করব? তো তখন হঠাৎ করে আমরা বললাম, চলো পাসপোর্ট করে আসি। আমরা একটা বিল্ডিংয়ের, 6 তলা বিল্ডিংয়ের বাইরে আউটসাইডের উইন্ডো ডিজাইনের কাজ করতাম সেই সময়, শো পিলিয়ারে কাজ করতাম। তো 4 জন মিস্ত্রি ছিলাম, 4 জনই একবারে কাউন্টারে ফোন করে টিকিট ওকে করলাম, কনফার্ম করলাম। আর তারপরে কন্ট্রাক্টরকে বললাম, কন্ট্রাক্টর আমার নিজের লোক ছিল, আমার বড়াব্বা ছিল আর কি, যেটা আমরা বলি। তো বড়াব্বাকে ফোন করে বললাম, বড়াব্বা আমরা বাড়িতে যেতে চাই পাসপোর্ট করার জন্য। তো তিনি এ কথা শুনে কিছু বললেন না। তো বিল্ডিং মালিক যারা ছিল তারা বললো, দেখো তোমরা চলে গেলে আমার বিল্ডিংয়ের কাজটা শেষ করে যাও। বললাম, আমরা মাত্র 3 দিন কি 4 দিনের জন্য যাব, বেশি দিনের জন্য যাব না। এ কথা বলে যখন আমরা চলে গেলাম, যাওয়ার পরে পাসপোর্ট করে চলে আসলাম। পাসপোর্ট যখন করতে যাই, এখানে একটি ঘটনা রয়েছে। যখন পাসপোর্ট করতে যাই, আমার বয়স কম, পাসপোর্ট হবে না, তখন দাড়ি মুছ কিছুই ছিল না। তো ম্যাজিস্ট্রেটে আমি দেখছি, যখন আমরা কপিটা জমা দিচ্ছিলাম, তখন পাসপোর্ট ফর্ম জমা দিচ্ছিলাম, পাসপোর্ট ফর্ম জমা নেওয়ার সময় তখন কিন্তু আইডি কার্ড ছিল না, এনআইডি কার্ড ছিল না, খালি জন্ম নিবন্ধন ছিল। তো জন্ম নিবন্ধন সব কিছু বয়স বাড়িয়ে করার পরেও সেখানে নিয়ে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট এই উল্টা হাতে এভাবে সবার চলে এভাবে হাত বুলাচ্ছিল, যাদের দাড়ি নেই, বয়স কম, তাদেরকে রিজেক্ট করে দিচ্ছে। এটা দেখার পরে আমি কনফার্ম যে আমাকে নিবে না। তো আল্লাহ পাকের কী ইচ্ছা দেখুন, হয়তোবা আল্লাহ পাক আমাদেরকে সেভাবেই করেছেন, কারণ আমরা টাকা পয়সা খরচ করেছি, একেবারেই গরিব মানুষ, বিধায় আল্লাহ তাআলা কবুল করেছেন। তো যখন আমি তার সামনে গেলাম, কোথা থেকে যেন একটা ফোন আসছে, সে ফোনে কথা বলতে বলতে ব্যস্ত অবস্থায় আমার ফর্মটা সই করে দিচ্ছে। আমার পাশে আমার জ্যাঠাতো ভাই ছিল একটা, তার ফর্মটাও সই করে দিচ্ছে। আমরা দুজনই সমবয়সী ছিলাম। তো তার পরবর্তীতে তৃতীয় ব্যক্তি যখন আসছে, তার ফোনটা কেটে যাওয়ার পরে আমার হচ্ছে কিন্তু বয়সে তাগড়া, অনেক লম্বা চড়া বডি, সব দিকে ভালো, তাকে কিন্তু আর তার ফর্মটা নিল না, বললো তোমার বয়স কম, পরবর্তীতে আসো। তো আল্লাহর দরবারে শুকরিয়া জানালাম, আলহামদুলিল্লাহ। পাসপোর্ট জমা দিয়ে চলে গেলাম। 1 সপ্তাহ পরে আবার চট্টগ্রাম। 3 মাস পরে যখন পাসপোর্ট হয়ে গেছে, পাসপোর্ট নেওয়ার জন্য আবার বাড়িতে আসলাম, সরাসরি পাসপোর্ট অফিসে রাজশাহীতে। আসার পরে পাসপোর্ট নিয়ে যখন বাড়িতে এসে পাসপোর্ট জমা রেখে বাড়ির থেকে চলে গেলাম চট্টগ্রাম, বাড়ির মানুষ কী করেছে, আমাকে না জেনেই পাসপোর্ট অফিসে জমা করে দিয়েছে। তখন দুবাই এবং সৌদি লোক নেয় না, দুবাইতে লোক নেয়, প্রচুর পরিমাণ লোক। আমার সৌদি যাওয়ার খুব আশা, মূলত সৌদি যাওয়ার কারণেই আমি পাসপোর্টটি করা, যে কিছু টাকা পয়সা ইনকাম করতে না পারি, কমসে কম আল্লাহর ঘরকে জিয়ারত করতে পারবো, এটাই আমার স্বপ্ন ছিল। তারপরে যখন তারা পাসপোর্টটি জমা দিয়েছেন, আমাকে ফোন করে 1 মাস পরে বলেন যে একটু ঢাকা যেতে হবে। কেন? ডেলিগেট দিতে। ডেলিগেট আবার কি? ইন্টারভিউ দিতে হবে। ওখান থেকে কোম্পানির ক্লায়েন্ট আসবে, তারা ইন্টারভিউ নিবে যে কেমন কর্মদক্ষ লোক নিবে তারা।
তো আমরা তো আগে থেকে কর্ম আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ জানি। তখন চলে গেলাম ঢাকাতে সরাসরি। ঢাকাতে বাড্ডায় যেয়ে সেখানে ট্রেনিং সেন্টার ছিল। আমরা ট্রেনিং সেন্টারে থাকলাম না, একটা বাসাতে থাকলাম। একটা বাসা ভাড়া করে রুম ছিল আমাদের গ্রামের, তাদের সাথে আমরা বসবাস করলাম। দীর্ঘদিন সেখানে থাকতে হয়নি আমাদেরকে, মাত্র একদিন আমরা ছিলাম। একদিনে আমরা যে মাত্র মানে 2 থেকে 3 মানে এখানে তো গ্যারান্টি বলে বা দেশে কুন্নি বলে, 3 কুন্নি মশলা আমি মারলাম। এতটুক মানে হাইট ছিল, 2.5 ফিট হাইট করে গাঁথনি করা ছিল, এল সাইজের, রাইট অ্যাঙ্গেল সাইজের আর কি। তো সেখানে মারতেই ওখানে যে মিস্ত্রি ছিল, হেড মিস্ত্রি, সে আমার হাত ধরে নিয়ে চলে গেল। আর এখান থেকে আমার এই কোম্পানি, যে কোম্পানিতে আমি আছি সেই কোম্পানির যে পিআরও মানে পাসপোর্ট কন্ট্রোলার যিনি, মানে মানুষকে ভিসা এবং পাসপোর্টের যে দায়িত্ব রয়েছেন তাকে পিআরও বলা হয় এখানে। তো সে আমাকে বলল 720 দিরহাম স্যালারি, ইউ এগ্রি? তখন আমি বললাম যে মাত্র 720, কন্ট্রাক্ট পেপার সাইন করে ফেলেছি। বাড়িতে যেয়ে বললাম যে মাত্র 720, এ টাকা তো আমি দেশেই কামাই করি। তখন 720 দিরহাম বাংলাদেশে, এখানে 720 দিরহাম বাংলাদেশি টাকা প্রায় 14-15 হাজার টাকা আর কি। 14-15 হাজারও না, আরও কম, 12-13 হাজার টাকা। তখন 18 টাকা, 17-18 টাকা রেট ছিল টাকার। তখন যার কাছে আমি পাসপোর্ট জমা দিয়েছি সে আমার মানে ভগ্নির প্রতি হয়, বোন জামাই। সে বলল যে তুমি চিন্তা করো না, তোমরা কাজ জানা মানুষ, তোমরা সেখানে গেলে খুব ভালো বেতনে কাজ করতে পারবে। এটা তো শুধু একটা নমুনা আর কি, এগ্রিমেন্ট, কিন্তু তোমাদের বেতন পরবর্তীতে বাড়িয়ে দেওয়া হবে। যারা দক্ষ শ্রমিক তাদের বেতন বাড়ায় দেওয়া হয়। একথা শুনে একটু অনুপ্রেরিত হলাম, যে কথা সে কাজ। চলে গেলাম চট্টগ্রাম। যাওয়ার পরে হঠাৎ করে একদিন ফোন আসলো বাড়ি থেকে যে বাড়িতে চলে আয়, ভিসা চলে এসেছে। একেবারে অল্প কিছুদিনের ভিতরে আসলাম। মানে একটা স্বপ্ন দেখার মতোই স্বপ্নটা বাস্তবায়িত হয়ে গেল, বাস্তবিকতা আমার জীবনের ঘটনা। চলে আসলাম দুবাই কোনো রকম কোনো সমস্যা ছাড়া, আলহামদুলিল্লাহ একেবারেই চলে আসলাম। কোম্পানিও আলহামদুলিল্লাহ খুব ভালো পেলাম, প্রচুর পরিমাণ কাজ ছিল কোম্পানিতে। 2-3 মাস পরে কোম্পানি একেবারেই ডাউন, সবগুলো কাজ বন্ধ। মাথা নষ্ট না? 2-3 মাস পরে কাজ একেবারে বন্ধ, কাজ নেই, লোকজন তখন পাঠিয়ে দিচ্ছে। আমি কিন্তু একেবারে নিম্নবিত্ত ঘরের ছেলে, আগেই বলেছি, গরিব ঘরের ছেলে। একটা টাকাও আমার কাছে নাই। আমার মাত্র 90,000 টাকা ক্যাশ ছিল, চট্টগ্রাম কাম করে যে টাকাটা আমি ক্যাশ করেছিলাম সেই ক্যাশ, এবং সুদের উপর টাকা নিয়ে আমি এসেছিলাম। তো সে টাকাগুলো শোধ করতে না করতেই এই টেনশন, কোম্পানি ক্যান্সেল করছে। ইভেন আমার সাথে আমার খালাতো ভাই ছিল, তাকে কিন্তু অলরেডি ক্যান্সেল করে দিয়েছে। সে কার্পেন্টারে ভিসায় ছিল, আমি মেশনে ভিসায় ছিলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সব কিছু ইচ্ছে, এখন পর্যন্ত সেই কোম্পানিতে আছি। দীর্ঘ 18 বছর রানিং চলতেছে। তো শেষ পর্যন্ত যেটা হয়েছে সেটি পরবর্তীতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আর বলবো না।